বন্ধুরা, বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা বইয়ের পাঠ্য কবিতা প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি। বন্ধুদের সকলকে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ করছি, কারণ তোমাদের বোঝার সুবিধার্থে কবিতাটিকে আমি 3টি পর্বে ভাগ করেছি। কবি পরিচিতি, সরব পাঠ এবং কবিতার প্রতিটি লাইনের বিশ্লেষণ। পাড়াগার দুপহর ভালোবাসি। কবিতার কবি জীবনানন্দ দাশ। জন্ম বাংলাদেশের বরিশাল শহর, 1899 সালের 17 ফেব্রুয়ারি। পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। তিনি সেকালের মহিলা কবিদের একজন ছিলেন। কবির শিক্ষাগ্রহণ বাংলাদেশেই শুরু। এরপর স্কুল শিক্ষার পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। দীর্ঘদিন বিভিন্ন কলেজে অধ্যাপনাও করেছেন। রবীন্দ্র পরবর্তী কবিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কবি হলেন কবি জীবনানন্দ দাশ। কবি দেখেছেন পৃথিবীর গভীর ও গভীরতর অসুখ। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে বলেছেন চিত্ররূপময়, অর্থাৎ তাঁর কবিতা পাঠ করলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ছবির মতো গ্রামীণ দৃশ্যপট। পৃথিবীর আত্মিক নিঃস্বতায় জীবনানন্দ বুঝেছেন মহাপৃথিবীতে আনন্দ নেই, প্রেম নেই। কবি জীবনানন্দ বিংশ শতাব্দীর আধুনিকতম কবি। কেউ কেউ তাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি বলেছেন। 1954 সালে কলকাতার রাজপথে ট্রাম দুর্ঘটনায় 22শে অক্টোবরে তিনি মারা যান। তাঁর সাহিত্যকর্ম, কবির কাব্যগ্রন্থগুলি মধ্যে উল্লেখযোগ্য ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। মরণোত্তর যে কবিতা কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হয়েছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সুদর্শনা, মন বিহঙ্গম, আলো পৃথিবী প্রভৃতি। এছাড়াও তিনি অনেক উপন্যাস লিখেছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য মাল্যবান, সুতীর্থ, জলপাইহাটি, কারুবাসনা, নিরুপম যাত্রা, পূর্ণিমা, জীবন প্রণালী, বাসমতির উপাখ্যান, প্রেতিনী রূপকথা, বিভা। এছাড়াও তিনি কিছু গল্পও লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রক্তমাংসহীন, জামরুলতলা প্রভৃতি। কবি পুরস্কার পেয়েছেন অনেক। রবীন্দ্র স্মৃতি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। তাঁর কবিতার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করছি যা তোমাদের জানা দরকার। প্রথমত, তাঁর কবিতায় মৃত্যু চেতনা প্রাধান্য লাভ করেছে। দ্বিতীয়ত, প্রকৃতির যে রূপ তিনি ফুটিয়ে তুলেছেন তা থেকে বাংলাদেশের নদী, খাল, বিল, শ্যামল প্রকৃতির উদার উন্মুক্ত অবস্থান স্পষ্ট হয়। তৃতীয়ত, তাঁর কাব্যে রাত্রি, পেঁচা, নীল রং, ধূসর রং প্রতিফলিত হয়েছে। চতুর্থত, বিংশ শতকের ইতিহাস চেতনা তাঁর কাব্যে ধরা পড়েছে। যেমন 1946-এর দাঙ্গা, 1939 থেকে 45-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1947-এর দ্বিখণ্ডিত স্বদেশ প্রভৃতি। কবিকে রোম্যান্টিক প্রেমের কবি, নিঃসঙ্গতার কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি বহু অভিধাই দেওয়া যেতে পারে।
তবুও তাঁর সম্পর্কে খুব কমই বলা হবে। তাঁর হৃদয়বেগ ও মনন সমৃদ্ধ কাব্য সাধনা বাংলা কাব্য পাঠকদের কাছে চিরকাল বিস্ময় সৃষ্টি করবে। পাড়াগার দুপহর ভালোবাসি, কবি জীবনানন্দ দাশ। পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। আহা, কেউ তাহা জানে না, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খচিল। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এর হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। মালিক কোথাও নাই, কোনো দিন এই দিকে আসিবে না আর। ঝাঁঝরা ফোপড়া, আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে। পাড়াগার দুপহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি উৎস। পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25তম কবিতা। কবির মৃত্যুর পর তাঁর ভাইয়ের উদ্যোগে 1957-তে রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কবিতার ব্যাখ্যা ও বিশ্লেষণ। কবিতাটি পাঠ করলে আমরা কবির পল্লী প্রকৃতির প্রতি গভীর ও অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাই। কবি পাড়া গ্রামের সেই শান্ত অলস দুপুরটিকে বড় ভালোবাসেন। সেই দুপুর কবির মনকে এক অনিন্দ্য সুন্দর ভাবনা ভাবতে সাহায্য করে। দুপ্রহর অর্থাৎ দুই প্রহর বা দ্বীপ্রহর বা একান্তভাবেই দিনের মধ্যভাগ বা দুপুরবেলা। কবির ভাববিহ্বলতায় কবি রৌদ্রের গন্ধ অনুভব করেন তার স্বপ্নে। কবির মনে হয় কবির হৃদয়ে কোণে গল্প বা কাহিনী অথবা স্বপ্নের ঘর বাসা বেঁধেছে। কোনো ব্যক্তির পক্ষে তা জানা সম্ভব হয়নি। কেবল সেই গোপনতম কথা পল্লীগ্রামের বিস্তীর্ণ খোলা মাঠ অথবা মাঠে বসে থাকা শঙ্খচিল পাখি কেবল জানতে পেরেছে। কবির গোপন হৃদয়ের খোঁজ শুধু তাদের কাছেই আছে। কবির হৃদয় কেবল এ জন্ম নয়, জন্মান্তরবাদে বিশ্বাসী কবি মনে করেন ঢের যুগ বা বহু যুগ ধরে শিক্ষা গ্রহণ করেছে এই পাখি এই মাঠের কাছে। আত্মমগ্ন কবি মনে করেন স্বপ্নের মধ্যেও বেদনা আছে। সেই বেদনা শুষ্ক পাতা, ক্লান্ত শালিকের স্বর এবং ভাঙা মঠ ইত্যাদির মধ্য দিয়ে প্রকাশিত হয়। কবি ক্ষণিক সময়ের জন্য লক্ষ্য করেন নকশা পাড়ের শাড়ি পরিহিত এক মেয়ে, সে যেন রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়, যা কবিকে আকর্ষণ করে। জলসিঁড়ি নদীর পাশে বুনো চালতা গাছ
তার শাখা পোশাখা ছড়িয়ে নুয়ে পড়েছে, তার প্রতিচ্ছবি জলের মধ্যে পড়েছে, যা কবিকে মুগ্ধ করে। আর মালিকানাহীন ঝাঁঝরা ফোপড়া ডিঙিটিকে কেউ বেঁধে রেখে গিয়েছে নদী পাড়ের হিজল গাছের সাথে। সেটিও সেই নদীর জলে ভেসে থাকে, যা কবি মনকে তাড়িত করে কোনো এক স্মৃতির মতো। কবি এ সকল চিত্রকল্পের অধিকারী পাড়া গাঁ বা পল্লীগ্রামের দুপ্রহর বা দ্বীপ্রহর বা দুপুরকে ভীষণই ভালোবাসেন। এ যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্য প্রকৃতির অরণ্য প্রেমের উদাহরণ আরণ্যক উপন্যাসের কাছে চলে যাওয়া এক দৃশ্যপট। কবি আবারও বলেন, দুপুরের এই অলস রৌদ্রে যেন চারিদিক ভিজে গেছে, আর তার শান্ত শব্দ নিভৃত ক্ষণ যেন বেদনা বা বিষণ্ণতার গন্ধ ছড়িয়ে দিয়েছে পল্লী প্রকৃতিতে। সে যেন পরম আদরণীয় হয়ে উঠেছে কবির কাছে, তাই তিনি বলেন আহা শব্দটি। আর সে বিষণ্ণতার অনুভূতি কেঁদে কেঁদে আকাশের তলে অর্থাৎ মাটির পৃথিবীকে একান্তভাবেই বেদনাদীর্ণ করে দিয়েছে। কবিতাটি পড়তে গিয়ে যেটা তোমাদের বলতেই হবে সেটি হলো, কবি জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন, তাই তাঁর কাব্যে সনেটের প্রভাব পড়েছে। এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। সনেট বা চতুর্দশপদী কবিতার সূত্রপাত ইটালিতে। ইউরোপীয় কাব্যেও সনেট এসেছে। ইতালীয় সনেটের পথিকৃৎ কবি পেত্রাক এর নাম অনুসারে পেত্রাকীয় সনেট রচিত হয়েছে। কবির এই কবিতাটিও সেই অনুসারে লিখিত। এই কবিতার বৈশিষ্ট্য, কবিতাটি দুটি ভাগে বিভক্ত, এই একটি ভাগ আর এই আরেকটি ভাগ। প্রথমে 8টি পংক্তি, সে কটা অষ্টক নামে পরিচিত। দ্বিতীয় ভাগে 6টি পংক্তি, যা শতক বলা হয়। পেত্রাকীয় সনেটে অন্ত্রানুপ্রাস বা চরণান্তিক মিল সহজবোধ্য। এই যে এখানে আছে, এটা হচ্ছে চরণান্তিক মিল। চরণান্তিক মিল সহজবোধ্য। ভাষায় লাইনের শেষে যে শব্দ, সেই শব্দের মিল এর ক্ষেত্রে একটি নিয়ম লক্ষ্য করা যায়। সেই নিয়মটি হলো, অষ্টকের ক্ষেত্রে ক খ, খ ক, আবার ক খ, আবার খ ক, এটা অষ্টকের ক্ষেত্রে। আর শতকের ক্ষেত্রে গ ঘ উম, গ ঘ উম, আবার গ ঘ উম, অথবা গ ঘ এবং গ ঘ, কিন্তু এখানে গ ঘ উম এই অনুসারেই রচিত হয়েছে। এবার আসি কবিতার নামকরণ প্রসঙ্গে। সাহিত্যে নামকরণ একটি বিশেষ ভূমিকা থাকে, যা বিষয়ের সাথে সাযুজ্য রেখে গঠিত হয়। নামকরণ বিভিন্ন প্রকারের হয়, বিষয়ভিত্তিক, চরিত্রভিত্তিক, ব্যঞ্জনাধর্মী প্রভৃতি। পাড়াগার দুপহর ভালোবাসি কবিতাটি নামকরণের মধ্যেই কবিতার ভাববস্তু প্রকাশিত হয়েছে। দ্বিপ্রহর বা দুপুরের শান্ত অলস রোদে কবি স্বপ্নের গন্ধ খুঁজে পান। তার মনের গল্প কাহিনী বা স্বপ্নের ঘরের খবর কেউ না রাখলেও সে খবর পেয়েছে বিস্তৃত মাঠ আর মাঠের পাশে থাকা শঙ্খচিল। কবি তাদের কাছ থেকে যেন অনেক যুগ ধরে হৃদয়ের পাঠ নিয়েছেন। স্বপ্ন মাত্রেই যে বেদনা আছে, কবিতা অন্তর দিয়ে অনুভব করেছেন। শুকনো পাতায়, শালিকের স্বরে, ভাঙা মঠে, নকশা পেরে শাড়ি পরিহিত মেয়ের রোদের ভেতর দিয়ে সরে যাওয়া, অথবা জলশিরি নদীর পাশে নুয়ে থাকা বুনো চালতার প্রতিচ্ছবি, হিজল গাছে বাঁধা ভাঙাচোরা মালিকানাহীন ডিঙির ভেসে থাকা, এসবই ছবি
কবির মনে এক বিষণ্ণতা বোধের জন্ম দেয়। নিঃসঙ্গ কবি সেই শান্ত নিস্তরঙ্গ গ্রাম্য প্রকৃতিতে উপলব্ধি করেন দুপুরের রোদেই যেন সেই বিষণ্ণতার গন্ধ লেগে আছে। আর সেই বিষণ্ণতার আরেকটি দিক ফুটে উঠেছে যাত্রীহীন ভাঙাচোরা ডিঙির খোলা আকাশের নিচে নিঃসঙ্গতায় গভীর বেদনায় ভাসমান অবস্থায় থাকা। এই বেদনা, এই বিষণ্ণতা, নিঃসঙ্গতাই পল্লী প্রকৃতির দ্বীপ্রহরে কবি খুঁজে পান। তাই নামকরণের প্রতিফলন ঘটেছে। সেজন্য আমরা বলতেই পারি কবিতাটির নামকরণ যথাযথ ও সার্থক। এই ছিল আজকে আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ দেবে। আর আমার পড়ানো যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।